পিলখানা হত্যা মামলায় খালাসের ১৬ বছর পর বিস্ফোরক মামলায় ২৫০ জনের জামিন, দণ্ডিতদের জামিন নয়। অন্যরা ক্ষমতায় গেলে বিএনপির জন্য ভালো নয়, মন্তব্য তারেক রহমানের। ভুল করলে প্রত্যাখ্যান করবে মানুষ। সংবাদ সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ। আপনাদের সাথে আছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার জানাবো বিস্তারিত। পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক আইনের মামলায় প্রায় ২৫০ জন সাবেক বিডিআর সদস্যকে জামিন দিয়েছে আদালত। বিকালে ঢাকার কেরানীগঞ্জে অস্থায়ী আদালতের বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া এই আদেশ দেন। আদালত জানিয়েছে, জামিনপ্রাপ্তদের তথ্য প্রমাণ যাচাই করতে ২ দিন সময় লাগতে পারে। জামিনের রায় শুনে এভাবেই কেরানীগঞ্জের অস্থায়ী আদালতের সামনে কান্নায় ভেঙে পড়েন বিডিআর জওয়ান সিরাজুল ইসলামের মেয়ে শারমিন আক্তার বিথি। আমার বাবা কোনো দোষ করে নাই। জানান, এ রায় শেষ হয়েছে ১৬ বছরের প্রতীক্ষা। আমার বাবা কোনো দোষ করে নাই। আমার বাবা কোনো দোষ করে নাই। আমার বাবা বিডিআর বিদ্রোহী না। আমার বাবা বিদ্রোহী না। বিডিআর জন ফয়সাল বালার বোন সুমাইয়া আক্তার সুমির অনুভূতি একটু ভিন্ন। কান্না জড়িত কণ্ঠে তিনি জানান, তার ভাই চাকরি করতে পেরেছেন মাত্র ১৯ দিন। আমরা বারবার বলেছি, কিন্তু আমাদের কোনো কথা শোনা হয়নি। আমরা বারবার বলেছি যে আমার ভাই এই কাজে ছিল না, আমার ভাই অসুস্থ ছিল। আমরা বারবার বলেছি, কিন্তু আমাদের কথা কেউ শুনে নাই। জামিনপ্রাপ্তদের স্বজনরা জানান, এ রায় মুক্তি মিলেছে বিদ্রোহীর তকমা থেকে। চাকরিতে পুনর্বহালের দাবিও জানান তারা। যারা খালাসপ্রাপ্ত এবং যারা বিস্ফোরক নামে একটা ভুয়া মামলা আটক ছিল, তারা গত ১৬ বছর আগেই তারা বিভিন্নভাবে হাইকোর্ট থেকে এবং যারা তদন্তকারী কর্মকর্তা ওনাদের কাছ থেকে রায় পাইছিল। কারাগারে যে থাকলো এই রাষ্ট্র সত্যিকার অর্থে এদের জীবন এই সময়টুকুর মূল্য কি দিতে পারবে না। আইনজীবীরা জানান, যাদের খালাসের বিরুদ্ধে আপিল করা হয়েছে এবং যারা দণ্ডিত হয়েছেন তারা জামিন পাবেন না। বিস্ফোরক দ্রব্য মামলায় আলাদা ৩০ জনের মতো আসামি শুধুই বিস্ফোরক দ্রব্য মামলার আসামি ছিলেন। এই আসামি ব্যতী রেখে অন্যান্য খালাসপ্রাপ্ত আসামিদেরকে জামিন মঞ্জুর করা হলো, এই মর্মে একটা আদেশ দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত এরকম কেউ যাতে এসে ভুল বেল বন্ড যাতে সাবমিট না হয়ে যায়, এই জন্যে আমাদেরকে দায়িত্বশীলতার সাথে এবং আমাদের হত্যা মামলার রায়ের কপি দেখে এবং হাইকোর্টের রায়ের কপি দেখে টালি করে যারা উভয় কোর্ট থেকে খালাসপ্রাপ্ত এইরকম ২৫০ জনের পক্ষে আমরা আগামী ২ দিন পরে যাচাই বাছাই সাপেক্ষে আমরা তাদের পক্ষে জামিননামা দাখিল করলে তারা আগামী ২ দিন পরে জেলখানা থেকে মুক্তি পাবেন। মামলার পরবর্তী শুনানি ১০ ফেব্রুয়ারি। প্রায় ১২৬৩ সাক্ষীর মধ্যে সাক্ষ্য দিয়েছেন ২৮৪ জন। বিস্ফোরক মামলায় ৮৩৪ আসামির বিচার শুরু হয় ২০১০ সালে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী নির্বাচনে জয়ী হয়ে অন্য কোনো দল সরকার গঠন করলে তা বিএনপির জন্য ভালো হবে না বলে সতর্ক করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকালে সাবেক রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই সতর্কতা দেন। এ সময় তিনি বলেন, ভুল করলে বিএনপিকেও প্রত্যাখ্যান করবে জনগণ। জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আলোচনা সভায় যোগ দেন দলের সিনিয়র নেতারা। বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। দেশের উন্নয়নেও তিনি অবদান রেখেছেন। ভার্চুয়াল বক্তব্যে তারেক রহমান দলের ভেতর আওয়ামী অনুপ্রবেশকারীদের ভিড়তে না দেওয়ার নির্দেশ দেন। নেতাকর্মীদের বিভ্রান্তিকর কাজ না করার পরামর্শও দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ভোটের অধিকার একমাত্র জবাবদিহিতা তৈরি করতে পারে। জবাবদিহিতা যদি রাষ্ট্রে, সমাজে, সকল জায়গায় যদি আমরা জবাবদিহিতা তৈরি করতে পারি, তাহলেই ধীরে ধীরে আমরা এগোতে সক্ষম হব। ধীরে ধীরে সরকার যদি জনগণকে জবাবদিহিতা করতে বাধ্য থাকে প্রতি কাজের জন্য, তাহলেই একমাত্র আস্তে আস্তে জনগণের দুঃখ দুর্দশা লাঘব করা সম্ভব হবে। রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরে আর প্রয়োজনীয় সংস্কার চাইলে ২০২৬ সালের জুনে
নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে প্রেস ইনস্টিটিউটে কৃষি সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠানে একথা জানান তিনি। প্রেস সচিব বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেই নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করা হবে। দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে তিনি জানান, গণহত্যা করেও এখন পর্যন্ত তাদের অনুশোচনা বোধ নেই। গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার করবে অন্তর্বর্তী সরকার, আর দল হিসাবে নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো। সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার সিদ্ধান্ত যৌক্তিক বলেও দাবি করেন প্রেস সচিব। আশপাশের দেশগুলোর চেয়ে বাংলাদেশ সরকারি কর্মচারীদের বেতন কম বলে জানান তিনি। জুন 2026 এর কথা উনি বলেছেন, এবং এটা সত্যিকার অর্থে খুব বেশি টাইম যে আমরা নিচ্ছি তাও তো না, খুবই একটা যুক্তিযুক্ত একটা টাইমের কথা চিফ অ্যাডভাইজার বলেছে। এটা নৈতিক দায়িত্ব দেশকে একটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো ইলেকশনকে উপহার দেওয়া, সেজন্য চিফ অ্যাডভাইজার সেই জন্য বলেছেন, এবং সেই আলোকে আমরা কাজ করছি। রাজনৈতিক দল সহ অংশীজনদের ঐকমত্য ছাড়া সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন অসম্ভব বলে মনে করেন বিএনপি মহাসচিব। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে চলবে, বাকি কাজ নির্বাচিত সরকার পরে করবে বলেও মত তার। সকালে দল প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন হয় বিএনপির সব কার্যালয়ে। তারপর কেন্দ্র ঘোষিত সময়ের আগেই ছোট ছোট মিছিল নিয়ে জিয়া উদ্যানে আসেন বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মীরা। সবাইকে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে দেশ গঠনে তার অবদান তুলে ধরেন বিএনপি মহাসচিব। একদিকে যেমন একজন সৈনিক ছিলেন, বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেছিলেন, তার ঘোষণার মধ্য দিয়েই বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ঠিক একইভাবে অতি অল্প সময়ের মধ্যে সমস্ত ক্ষেত্রগুলোকে নতুন সংস্কার করে তিনি দাঁড়িয়ে কাজ শুরু করেছিলেন। এ সময় সমসাময়িক ইস্যুতে মির্জা ফখরুল বলেন, ভোটের অপেক্ষায় আছে পুরো দেশ, তাই প্রাথমিক সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে হবে। অতি অল্প সময়ের মধ্যে যেন একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারি, সেই ব্যবস্থাটা কায়েম হোক। সরকার যেটা বলেছে এবং যে পরিকল্পনা করেছে, এই রিপোর্টগুলো পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, তারপরেই সিদ্ধান্ত হবে, এবং ঐক্যমত ছাড়া কোনোটাই গ্রহণযোগ্য হবে না। যে কোনো পরিস্থিতিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। দলের প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকীতে এক যুগেরও বেশি সময় পর নেতাকর্মীদের এমন শোডাউন। নেতাকর্মীরা বলছেন, জিয়াউর রহমানের আদর্শ চেতনা ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবে বিএনপি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জিয়া উদ্যান, ঢাকা। কোনো রাজনৈতিক বক্তব্যে যেতে চায় না কমিশন। নির্বাচনের পথে যাত্রা সরকারের সময়সীমা মেনে, জানিয়েছেন সিইসি নাসির উদ্দিন। সকালে ইউএনডিপির সরঞ্জাম সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জানান, কাল শুরু হয়ে ভোটার তালিকা হালনাগাদ ৬ মাসে মাঠে কাজ করবেন ৬৫,০০০ কর্মী। ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সে অনুযায়ী দেশে এখন ভোটার ১২,৩৬,৮৩,৫১২ জন। এবার সোমবার থেকে শুরু হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে সে তালিকা হালনাগাদের কাজ। যাচাই করা হবে প্রতিটি ভোটারের তথ্য। আর এই কর্মযজ্ঞে ল্যাপটপ, স্ক্যানার সহ নানা সরঞ্জাম দিয়ে পাশে থাকছে ইউএনডিপি। পরে সংস্থাটির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার জানান, নির্বাচনে সহায়তার বিষয়ে রাজনৈতিক দলসহ সব অংশীজনদের সঙ্গে আলোচনা চলছে। নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী ইউএনডিপি পর্যালোচনা করছে কিভাবে সহায়তা দেয়া যায়। রাজনৈতিক দল, সিভিল সোসাইটি সহ বিভিন্ন অংশীজনদের সাথে আলোচনা করছে। এরই অংশ হিসেবে ভোটার তালিকা হালনাগাদের মতো গুরুত্বপূর্ণ কাজে সহায়তা দেয়া হচ্ছে। এই সহযোগিতা অব্যাহত থাকবে। ভোটার তালিকা হালনাগাদে সচেতনতা বৃদ্ধিতে
নিয়েও সহায়তা করবে ইউএনডিপি। পরে প্রধান নির্বাচন কমিশনার জানান, এবারের ভোটার তালিকাকে রাখতে পারবেন বিতর্কের ঊর্ধ্বে। টার্গেট যেটা ডেট 6 মাস, এই 6 মাসের মধ্যে ইনশাআল্লাহ আমরা শেষ করার জন্য খুব সার্বিক প্রচেষ্টা আমাদের থাকবে। আশা করি ইনশাআল্লাহ আমরা সন্দেহ দূর করার জন্য তো এই কাজ করতেছি, এত লোক নামাচ্ছে, মাঠে নামাচ্ছে। এখন আর আমরা তো নিশ্চয়ই আমরা আশাবাদী যে এটা সব ধরনের সন্দেহ দূর হবে। এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, রাজনৈতিক বিতর্কে না গিয়ে সরকারের সময়সূচি মেনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। এই রাজনৈতিক বক্তব্য মধ্যে আমরা ঢুকতে চাই না, আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আমরা আইন কানুন বিধিবিধান সিস্টেমের মধ্যে থাকবো। একদম মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষিত যে টাইম ফ্রেম, ওটাকে মাথায় রেখে আমরা কাজ করছি। অবাধ সুষ্ঠু নির্বাচনে বদ্ধপরিকর জানিয়ে সিইসি নাসিরউদ্দিন বলেন, সেটির অপেক্ষায় আছে পুরো জাতি। ইলেকশন করতে গেলে মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফুটবল নিয়ে বাংলাদেশ আর্জেন্টিনার আবেগপূর্ণ সম্পর্ককে বাণিজ্য সহযোগিতায় রূপান্তরের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। সকালে যমুনায় বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সেসা সাক্ষাৎ করতে গেলে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশের মানুষের ব্যাপক সমর্থনের কথা উল্লেখ করে অধ্যাপক ইউনুস বলেন, দুই দেশের মধ্যে আবেগপূর্ণ সম্পর্ক রয়েছে, যা বাণিজ্যিক যোগাযোগ সম্প্রসারণে কাজে লাগানো সম্ভব। তুলার বাণিজ্য বৃদ্ধি ও এ খাতে সম্পূর্ণ মালিকানাধীন বা যৌথ উদ্যোগে বিনিয়োগের এবং জ্বালানি সহযোগিতার সম্ভাবনা যাচাইয়ের আহ্বান জানান তিনি। রাষ্ট্রদূত সেসা প্রধান উপদেষ্টাকে জানান, দুই দেশের মধ্যে এখনও সহযোগিতার অনেক ক্ষেত্রই উন্মোচনের অপেক্ষায়, দুই দেশের জন্য যা ভবিষ্যতে বিপুল সম্ভাবনা বয়ে আনতে পারে। আর্জেন্টিনার বুয়েনোস আইরেসে বাংলাদেশের দূতাবাস চালুর বিষয়টি বিবেচনারও অনুরোধ জানান রাষ্ট্রদূত। সীমান্তে সাউন্ড গ্রেনেড ছুঁড়ে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। চৌকা সীমান্ত পরিদর্শন শেষে এই মন্তব্য করেছেন বিজিবির রহনপুর ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। সীমান্তের 1 ইঞ্চি জমিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি তাঁর। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, রক্ত ঝরলেও সুরক্ষিত থাকবে সীমান্ত। দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে এই মন্তব্য করেন তিনি। শনিবার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের শূন্যরেখায় গম ও গাছ কাটাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় আহত হন 3 বাংলাদেশি। উত্তেজনা ছড়িয়ে পড়ে সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে। তাদের অভিযোগ, বছরের পর বছর ভারতের আধিপত্য সীমান্তে, সুযোগ পেলেই ওপারের লোকজন ঢুকে পড়ছে এপারে। তাদের আগ্রাসনে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত স্থানীয়রা। এক কথায় আমরা যেখানে ওরা ক্ষতি করেছে, এই ক্ষতির কেন্দ্র করে এটার আমরা বিচার চাই। আমরা চাই উভয় দেশের জন্যই শান্তি, উভয় দেশের সীমান্ত এলাকার মানুষ যেন সুখে বসবাস করতে পারে, ফসলি জমি ক্ষেত চাষাবাদ করতে পারে, এই ধরনের একটা সমাধান। রোববার দুপুরে চৌকা সীমান্ত পরিদর্শনে যান বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। বলেন, দেশের 1 ইঞ্চি মাটিও ছাড় দেওয়া হবে না। সীমান্তে জনগণ ও বিজিবি প্রস্তুত রয়েছে। মব কন্ট্রোল করার জন্য ওরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, যেটা ওরা ইন্টারন্যাশনাল আইন যেটা আছে এটা ভঙ্গ করেছে। তো এই ব্যাপারে আমি আমার মহাপরিচালককে বিস্তারিত ঘটনা বর্ণনা করেছি এবং আমি আশা করি আমাদের বিজিবির হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টারের উচ্চ পর্যায়ে তারা একটা আলোচনা করবেন। এদিকে রাজধানীতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, আওয়ামী লীগ সরকার সীমান্ত নিয়ে কোনো কথা বলেনি, তাই কোনো উত্তেজনা ছিল না। তবে অন্তর্বর্তী সরকার এই প্রশ্নে কোনো ছাড় দেবে না। বিজিবি কিন্তু সবসময় সীমান্তে অ্যালার্ট আছে এবং আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে। এই সীমান্ত এই সাইডে কেউ কোনো দিনই আসতে পারবে না। আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝরবে, কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে। শিবগঞ্জের চৌকা সীমান্তেই গত 5 জানুয়ারি বিএসএফের বেড়া নির্মাণ ঘিরে দেখা দেয় উত্তেজনা। সে সময় বিজিবির বাধার মুখে পিছু হটে বিএসএফ। পরে ঢাকা ও দিল্লিতে পাল্টাপাল্টি তলব করা হয় রাষ্ট্রদূতদের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সীমান্তে সাউন্ড গ্রেনেড ছুড়ে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার। দুপুরে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে একথা জানান তিনি। বলেন, এরই মধ্যে বিষয়টি বিজিবির মহাপরিচালককে জানানো হয়েছে।
এই প্রশ্নে বিজিবি বিএসএফ এর উচ্চ পর্যায়ের বৈঠকে আলোচনা হবে। জনগণকে সঙ্গে নিয়ে বিজিবি প্রস্তুত আছে উল্লেখ করে কিবরিয়া বলেন, সীমান্তের 1 ইঞ্চি জমিও ছাড় দেয়া হবে না। শনিবার শিবগঞ্জের চৌকা সীমান্তে দুই দেশের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে আহত হন 3 বাংলাদেশি। শূন্যরেখার কাছে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘাতে জড়ান তারা। পরে এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বিএসএফ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সাথে তার কার্যালয়ে দেখা করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। এ সময় ট্রাইব্যুনালের বিচারের মান বজায় রাখার তাগিদ দেন জাতিসংঘের এই কর্মকর্তা। বিচার প্রক্রিয়ার বিষয়ে গোয়েন লুইসকে আশ্বস্ত করে ট্রাইব্যুনালের প্রতি সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। দুপুরে ট্রাইব্যুনালের সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালে বিচারের জন্য আসামিদের বিরুদ্ধে সব ধরনের তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। আরেক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিভাবে দেশ ছাড়লেন সে বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা দেবে আইনশৃঙ্খলা বাহিনী। সেটা আমরা তাদেরকে বলেছি এবং এই বিচার প্রক্রিয়ার প্রতি জাতিসংঘের এই বিচার প্রক্রিয়া স্বচ্ছ নিরপেক্ষ করার ব্যাপারে আমরা কি ধরনের স্টেপস নিচ্ছি, কি কাজ করছি, সেই ব্যাপারে কোনো অ্যাসিস্ট্যান্সের দরকার আছে কিনা, এইসব বিষয় নিয়ে খোলামেলা তারা আলোচনা করেছেন। এবং আলোচনার শেষে আমরা তাদের কাছে অনুরোধ করেছি প্রসিকিউশন এবং তদন্ত সংস্থাকে ট্রেইন করার ব্যাপারে প্রযুক্তিগত সাহায্য দেওয়ার জন্য, বিচার প্রক্রিয়ার প্রতি জাতিসংঘের সমর্থন ব্যক্ত করার জন্য আমরা তাদেরকে অব্যাহত সমর্থন যাতে তারা দেন সেই ব্যাপারে আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছি। রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের সেনাবাহিনীর পাশাপাশি বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধেও তদন্তের সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ। বিকালে পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে কথা জানান জাতিসংঘের মিয়ানমার বিষয়ক স্বাধীন তদন্ত সংস্থার প্রধান নিকোলাস কুমজিয়ান। তিনি বলেন, 2011 সাল থেকে মিয়ানমার সেনাবাহিনী যে অপরাধ করছে তা জবাবদিহির আওতায় আনতে হবে। সেজন্য প্রমাণ সংগ্রহ করছে জাতিসংঘের তদন্ত দল। এ বিষয়ে তিনি বাংলাদেশের সহায়তা চান। মিয়ানমার পরিস্থিতি খুবই খারাপ মন্তব্য করে কুমজিয়ান আরও বলেন, দেশটিকে কড়া বার্তা দিয়েছে জাতিসংঘ। তদন্ত কাজে দেরি হলেও অপরাধীদের অবশ্যই জবাবদিহির আওতায় আসতে হবে। বলেন, মিয়ানমারে অপরাধ বর্তমানে আগের চেয়ে অনেক বেড়েছে। সেনাবাহিনীর পাশাপাশি অন্যরাও মানবতা বিরোধী অপরাধ করছে বলেও জানান নিকোলাস কুমজিয়ান। তদন্তের জন্য আমরা তথ্য সংগ্রহ করছি। রোহিঙ্গা গণহত্যার সঙ্গে যাদের জড়িত থাকার অভিযোগ এসেছে সবই আমরা আমলে নিচ্ছি। শুধু মিয়ানমার সেনাবাহিনী নয়, আরাকান আর্মির বিরুদ্ধেও তদন্ত হচ্ছে। আমরা এরই মধ্যে আরাকান আর্মির কাছে অভিযোগ আসাদের বিরুদ্ধে তথ্য চেয়েছি, কিন্তু তারা এখনো তা দেয়নি। আমরা তাদের উত্তরের অপেক্ষায় আছি। বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী মারা গেছেন। বিকাল 5:30টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাক্তার শাওন বিন রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার দগ্ধ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে ভর্তি হন বাবুল গাজী। তার চিকিৎসায় 16 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। স্বজনরা জানান, রাজধানীর বনানীর বাসায় গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয় তাকে। বাবুল কাজীর শ্বাসনালী সহ শরীরের 74% পুড়ে যায়। জাতীয় কবির ছেলে বাচিক শিল্পী কাজী সব্যসাচীর 3 সন্তানের মধ্যে সবার ছোট বাবুল কাজী। এরই সাথে শেষ করছে আজকের সংবাদ সন্ধ্যা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ সবাইকে।